সূর্যের আলো যতটুকু তার চাইতে গরম অনেক বেশি লাগছিল। আজকে আমরা অনেকগুলো গোল খেয়েছি, 5-0 গোলে হেরেছি। এরকম মাঠে বাংলাদেশে খেলা দে আর নট ইউজ টু। উত্তর কোরিয়ার প্লেয়ারদের হাইট আর আমাদের দেশের প্লেয়ারদের হাইট, আমরা যে টপ থেকে ফিজিক্যালি হ্যাঁ। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিডনির প্যারামাট্টা কমব্যাক স্টেডিয়াম থেকে। আপনাদের সাথে আছি আমি মির্জা সাকিব এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী মোহাম্মদ হাসিফ। হ্যালো সাকিব। এফসি এশিয়ান উইমেন্স কাপের গ্রুপ বি এর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। জানেন যে প্রথম ম্যাচ ছিল চায়নার সাথে। এই গ্রুপে বাংলাদেশ, চায়না, উজবেকিস্তান এবং ডিপিআর কোরিয়া খেলছে। কোরিয়ার সাথে আমাদের আজকে ম্যাচ ছিল। আমরা প্রথম ম্যাচে 2-0 গোলে হেরেছি, বাট আজকে আমরা অনেকগুলো গোল খেয়েছি, 5-0 গোলে হেরেছি। হাসিব রয়েছেন আমার সাথে, দীর্ঘদিন ধরে স্পোর্টস জার্নালিজমের সাথে যুক্ত আছেন, দীপ্ত টেলিভিশনের স্পোর্টস দেখছেন, স্পোর্টস সামলাচ্ছেন। হাসিবের কাছ থেকে শুনবো এই ম্যাচের বিশ্লেষণ এবং গ্রুপে বাংলাদেশ এখন 4 দলের মধ্যে 4 নম্বরে রয়েছে। কেমন খেললো বাংলাদেশ, আগামী ম্যাচের বা ভবিষ্যৎ কি? হাসিব, আপনি যদি শুরু করেন। খুবই ক্রিটিক্যাল একটা বিষয় সাকিব। আসলে যে বিষয়টা হয় যে আমরা যেমন একটা স্বপ্ন দেখে আমরা এই এরকম একটা আসরে আসছি। আমরা প্রথম ম্যাচে আমরা 2-0 গোলে হেরেছি ঠিক, কিন্তু আমরা কিন্তু স্থানীয় বাঙালি থেকে শুরু করে যারা ফুটবল বোঝেন, যারা ফুটবল লাভার, ইভেন আমরা যারা কভার করতে আসছি, আমরা সহ বিভিন্ন দেশ থেকে যারা গণমাধ্যম কর্মীরা আসছেন, তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের ম্যাচ, চায়নার সঙ্গে প্রথম ম্যাচ যেটা ছিল 3 তারিখে এই কমব্যাক স্টেডিয়ামে, তারা মানে সারা পরে কিন্তু তারা যথেষ্ট খুশি হয়েছিল এবং মন জয় করে নেওয়ার মতো তারা অভিনন্দন সাধুবাদ পাচ্ছিলেন। সেখান থেকে একটা আত্মবিশ্বাস চলে আসছিল। আমি যদি প্রথম ম্যাচের কথা আবার একটু বলি, কারণ এই যে ইন ডিটেলসে যাই, ইনফ্যাক্ট আমরা প্রথম ম্যাচে আমরা 5টা ডিফেন্স নিয়ে খেলেছিলাম। আমি প্রথম ম্যাচের আগে লাইভে, আমাদের টেলিভিশন লাইভে আমি বলেছিলাম যে আমরা যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছিলাম এখানকার সেন্ট্রাল স্টেডিয়ামের যে স্থানীয় দল, তাদের সঙ্গে আমরা 1 গোলে ড্র করেছি ঠিক, কিন্তু সেই ম্যাচে আমরা 5টা ডিফেন্স খেলেছি ঠিক। চায়নার সঙ্গে আমরা ওই ম্যাচে আমাদের 5টা ডিফেন্স ছিল, 5-3-2 ফরম্যাটে আমরা খেলেছিলাম। এবং আমরা ওই ম্যাচে যখন রূপনা চাকমাকে গোলরক্ষক না দেখে যখন মিলিকে আমরা গোলরক্ষক দিকে, আমরা সবাই একটু অবাক হয়েছিলাম। কিন্তু মিলি যে পারফরমেন্স করেছে, টিম যে পারফরমেন্স করেছে, ম্যাচ হারার পরও আমরা দারুণ একটা সাধুবাদ পাচ্ছিলাম, অভিনন্দন পাচ্ছিলাম। আজকে যখন আমরা কোরিয়ার সাথে খেলতে যাই, একটু বলি যে চায়নার অবস্থা কিন্তু 7 আর কোরিয়া কিন্তু 9। সেখান থেকে যখন কোরিয়ার সঙ্গে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, সেখানে যখন আমরা কোরিয়ার সঙ্গে খেলতে আসি, আমরা ধারণা করেছিলাম যে হ্যাঁ আমরা কিছু পরিবর্তন পাবো। ডেফিনেটলি কোচেরা সংবাদ বলেছিলেন সেই একাদশে 2টা পরিবর্তন আসে, মূল একাদশে 2টা পরিবর্তন আসে, আমাদের ফরম্যাটও চেঞ্জ হয়। আমরা আজকে কিন্তু 4-2-4 ফরম্যাটে খেলি, অর্থাৎ ডিফেন্স ঠিক রেখে মিডফিল্ডটাকে একটু গোছানো রেখে 2টা উইং এবং 2টা স্ট্রাইকার আমরা খেলিয়েছি বা কোচ খেলিয়েছে। সেখান থেকে আসলে আমাদের 5টা গোল হজম করা এটা একটু কষ্টদায়ক। এই কারণে কষ্টদায়ক, আমাদের যেই ফার্স্ট হাফে প্রায় 45 মিনিটে আমরা একদম আমরা কিন্তু গোল নিয়েছিলাম এবং 45 মিনিটের মধ্যে কিন্তু আমরা 3টা গোল ওরা করেছে যদিও, কিন্তু সেটা কিন্তু 2টা অফসাইড এবং একটা ওদের প্লেয়ারের হাতে দেখে, কারণ গোলটা কিন্তু ভিআরের মাধ্যমে এটা ডিসমিস হয়ে যাবে। প্রথম হাতে 45 মিনিট কিন্তু আমাদের একদম 0-0 ছিল, ইকুয়াল ছিল। আমরা ভাবছিলাম যে হয়তো ফার্স্ট হাফটা আমরা গোললেসই থাকবো, তাতে করে আমাদের সেকেন্ড হাফে আমাদের ডেফিনেটলি আমরা যদি ড্র করতে পারি বা একটা গোল যদি করতে পারি, তাহলে নিঃসন্দেহে ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ফার্স্ট হাফের একেবারে অতিরিক্ত সময়ে 45-এর কিছু পরেই, এবং ওখানে আমাদের প্রায় 7 মিনিট এক্সট্রা দেওয়া হয়, সেই 7 মিনিটের মধ্যে আমরা 2টা গোল হজম করে ফেলি। এখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ি এবং যে 2টা গোল আমরা হজম করি, এখানে আমাদের ক্যাপ্টেন, ডিফেন্ডার যিনি আছেন, মিডফিল্ডার যিনি আছেন আফিদা খন্দকার, তার ভুলের কারণে আমাদের আসলে গোল 2টা হজম করতে হয়। প্রতিপক্ষের প্লেয়ারের যে জার্সি ধরে টান দেওয়া ডি বক্সের ভিতরে, এবং আরেকটা ছিল তার একটা ডিফেন্স ছিল, তো সে আসলে মানে তার প্রতিপক্ষের স্কোরারের মানে কোনোভাবেই সে মোটিভেট করতে পারে, মানে হাসতে পারে। একটু করতে চাই, প্রথম যে ম্যাচটি ছিল, এই ম্যাচটি সন্ধ্যা 7টায় ছিল এখানকার সিডনির যে টাইম। তো 7টার সময় রোদ পড়ে যায়, মাঠ ঠান্ডা থাকে তুলনামূলক, কিন্তু আজকে কিন্তু মাঠের তাপমাত্রা অনেক বেশি ছিল। ঠিক দুপুর 1টায় খেলা হয়েছে দর্শক। এই দুপুর 1টায় আমরা মাঠে বসে যখন খেলা দেখছিলাম, একদম তপ্ত রোদ,
সূর্যের আলো যতটুকু তার চাইতে গরম অনেক বেশি লাগছিল। এবং আপনি এটা মনে করেন কিনা ওই দিনের চাইতে আজকে আমাদের খেলোয়াড়দেরকে অনেক বেশি ক্লান্ত মনে হয়েছে, সেটাও আসলে এত গোল খাওয়ার একটা কারণ। এবং আমরা যখন খেলা দেখছিলাম প্রেস বক্সে বসে আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম যে আমরা কি শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার ডি বক্সে একবারও কি ঢুকতে পারবো কিনা, নিজেদের মধ্যে আমরা দুষ্টুমি করছিলাম, আলোচনা করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত 1-2 বার পড়েছে, কিন্তু আসলে কোনো আক্রমণ দেখিনি। প্রথম ম্যাচ ছিল আমাদের সন্ধ্যা 7টায় স্থানীয় সময়, অর্থাৎ বাংলা সময় দুপুর 2টায় ছিল, যেহেতু 5 ঘন্টা অস্ট্রেলিয়া আগানো সময় দিক থেকে। ওইখানে হ্যাঁ সন্ধ্যা হওয়ার কারণে ওয়েদারটা খুবই ঠান্ডা থাকে। এখানে সিটির ওয়েদারটা সম্বন্ধে আমরা প্রায় একই সময় আসছি বলতে গেলে, একদিনের ডিস্টেন্স যদিও আমাদের এই 5-6 দিন 7 দিনের আমাদের একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে সকালবেলা প্রচণ্ড রোদ থাকে যখনই সন্ধ্যা হয়, এবং এখানে সন্ধ্যা হয়ে হচ্ছে 7:30টার পরে। তো রাতের বেলা প্রথম ম্যাচ খেলা, সেটা প্লেয়ারদের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। হ্যাঁ, প্লেয়াররা 19 তারিখ এখানে আসে এবং 20 তারিখ থেকে তারা অনুশীলন শুরু করে। আসার পর থেকেই তারা প্রত্যেকেই বলেছিল যেটা আমরা আমাদের বিভিন্নভাবে তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য বা ভিডিও থেকে পাওয়া, যে প্রচণ্ড গরম, যেটা বাংলাদেশে এখনও নাই, যার ফলে তাদের এই ওয়েদার চেঞ্জ একটা বড় ইস্যুস ছিল। এই কারণে হয়তো বা আমরা একটু ভালো খেলেছি চীনের সঙ্গে, গোল খেয়েছি 2টা ঠিক, কিন্তু আমরা ভালো খেলেছি চীনের সঙ্গে। ঠিক তার বিপরীত সময়টাই হচ্ছে আজকে দুপুর 1টায়, যেটা বাংলা সময় সকাল 8টায় শুরু হয়েছিল ম্যাচটি। এখানে 25, 27, 28 এটা ফিজটা 45 ডিগ্রি, যেটা কিনা বাংলাদেশেও আমরা এরকম সময় টাচ করে ফেলি, নট ফিলস লাইক, অর্থাৎ আমাদের ওয়েদারটা ঠিক ওইরকমই থাকে। সেখানে আসে নতুন মেয়ের এদের কোনো সিচুয়েশনে। এবং একটা বিষয় আমি বারবার আপনাকে বলছিলাম, আপনি নিশ্চয়ই শুনেছেন বা জেনেছেন, যে মাঠ, এরকম মাঠে বাংলাদেশে খেলা দে আর নট ইউজ টু। আমরা ঢাকা স্টেডিয়ামে খেলি, আমরা এই মেয়েরা কিন্তু কমলাপুরে খেলে। এবং কোচ কিন্তু প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিল যে ঢাকার গুলিস্তানে ক্যাম্প করে অস্ট্রেলিয়ার সিডনিতে এসে আমরা ক্যাম্প করছি। ইটস নট দ্য ফানি, এটা কিন্তু ফান না আমাদের জন্য, এটার সাথে অ্যাডজাস্ট হওয়াটা খুব ডিফিকাল্ট, এবং সেই ডিফিকাল্ট মোমেন্টটা কিন্তু আমরা পার করছি। এবং এখন যেটা হলো যে সকালবেলা যেহেতু দুপুর 1টার সময় যেহেতু খেলা ছিল, প্রচন্ড রোদের কারণে প্লেয়াররা বারবার মাঠে পড়ে যাচ্ছিল। আফিদা খন্দকার অলমোস্ট 75 or 80 মিনিটে কিন্তু ডি বক্সে পাশে পড়ে বসে পড়ছিল, বল একটা ক্লিয়ার করে শুয়ে পড়ছিল। ইনফ্যাক্ট দেখেছিলেন সে পারতেছিলেন না। মিলি গোলরক্ষক বেশ কয়েকটা সেভ করার পরও বারবার হোঁচট খাচ্ছে, ইনজুরি টান লাগছে, সে শুয়ে পড়তেছে। তারপরে আপনি যখন মিলির কথা বললেন, এখানে বলতেই হয় যে চায়না টিমের জন্য এটা খুবই চমকপ্রদ বিষয় ছিল যে কোচ আমাদের নিয়মিত গোলকিপার রূপরা চাকমাকে না খেলিয়ে মিলিকে খেলিয়েছেন। মিলির যে প্রথম ম্যাচের পারফরমেন্স দুর্দান্ত ছিল, এবং আজকেও সে ম্যাচ শেষে যখন আমরা কথা বলছিলাম, সে বলছিল যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি একটা সময় গিয়ে পেছনে বসেছিলেন কেন ম্যাচ শেষে, বলছিল যে সে আসলে এতই বেশি ইনজুর্ড এবং ব্যথা পেয়েছিল, কিন্তু সে সেই ব্যথা নিয়েই খেলেছে। আজকে গোল হয়তো আমরা বেশি খেয়েছি, কিন্তু মিলির জায়গা থেকে ওই একটা ভুল ছাড়া, যেটা তিনি একটু এগিয়ে এসেছিলেন, শেষ পর্যন্ত ডিফেন্ডারও তার শরীরের ব্যালেন্স রাখতে পারলেন না, দুর্ভাগ্যজনকভাবে আমরা গতি খেলাম। মিলির কথাটা যদি বলি, স্পেসিফাই করে বলি, আমি সংবাদ সম্মেলনে শুরু করি, যেটা কিছুক্ষণ আগে পিটার বার্তা বলেছেন, এবং ও কিন্তু বলেছে যে হ্যান্ডস অফ টু দ্য মিলি, হ্যান্ডস অফ টু মিলি, মানে দুর্দান্ত মিলির যেই পারফরমেন্স। আমি শুরুটা আবার একটু বলি যে প্রথম ম্যাচে রূপটা চাকমাকে না খেলিয়ে মিলিয়ে খেলানো আমরা একটু অবাক হয়েছিলাম, এবং তাকে কিন্তু 2 মাস আগে থেকে এই ম্যাচে খেলানোর প্রস্তুতি বা মাইন্ডসেট কিন্তু কোচ করে রেখেছিলেন। যদিও সে কিন্তু আমাদের যে উইমেন্স লিগটা হয়েছে কিছুদিন আগে শেষ হয়েছে ঢাকায়, সেখান থেকে সে দলে এসেছে, কিন্তু কোচের চোখে কিন্তু সে 2-3 মাস আগেই করেছিল। বিকেএসপি প্লেয়ার সে, তার যেই ডেডিকেশন, বারবার বল নিয়ে পড়ে যাচ্ছে, ইনজুরি হচ্ছে, পিছনে গিয়ে বসেছিল, তার যে ডেডিকেশন, এটার জন্য সে কোচ কিন্তু বলেছে সে একটা সোলজার, আমার দেশের সোলজার সে, মানে নিঃসন্দেহে 11টা প্লেয়ারই সোলজার, নো ডাউট। কিন্তু মিলিকে স্পেসিফাই করে কোচ কিন্তু হ্যান্ডস অফ করেছে, সম্মান জানিয়েছে, সোলজার বলেছে। একজন প্লেয়ার হিসাবে এর থেকে ভালো সম্মান আর কি হতে পারে সাকিব? এটা নিঃসন্দেহে অনেক দূর একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে 4 নাম্বার গোলের কথা যেটা বলেছে, যেটা আমরা খেয়েছি, হ্যাঁ মিলি সামনে এগিয়ে আসছে, মিলি খুব কনফিডেন্ট ছিল যে বলটা, কিন্তু এখানে আমাদের একটা হাইট ফ্যাক্ট ছিল, উত্তর কোরিয়ার প্লেয়ারদের হাইট আর আমাদের দেশের প্লেয়ারদের হাইট, আমরা যে টপ থেকে ফিজিক্যালি, হ্যাঁ ফোর্থ যে গোলটা খেয়েছি, মিলি কিন্তু খুব কনফিডেন্টলি সামনে এসে চিন্তা করছে যে বলটাকে সে
থামাতে পারবে বা বলটাকে ধরতে হবে, এটা ডিবক্স ভিতরেই ছিল। কিন্তু সামহাউ ওই হাইটের কারণে ওদের হাইটের কারণে বলটা কিন্তু তার উপর দিয়ে ফ্লাই করে যায় এবং 5 নম্বর জার্সি পরা যে প্লেয়ারটা ছিল রেবেকা, সে কিন্তু আসলে মানে ইনব্যালেন্স হয়ে যায় এবং সে কিন্তু 2বার চেষ্টা করেছে দাঁড়ানোর জন্য, কিন্তু সে 2বার পড়ে যাওয়ার কারণে আসলে বেসিক্যালি বলটা আর কোনোভাবে সুযোগ ছিল না। বলের স্পিডটাও বেশি, মাঠটা সুন্দর, এরকম মাঠে আপনি আসলে হালকা একটু টান দিলে বলটা অনেক দূরে চলে যায়। সেখানে আসলে কোরিয়ার সাথে আমাদের যেই ফিজিক্যাল স্ট্রেংথের যে জিজ্ঞাসা শব্দটা আপনি বলেছেন, ফিজিক্যাল স্ট্রেংথের যে বিষয়টা, এটা একেবারে দৃশ্যমান ছিল এবং এই জায়গাটা হচ্ছে আমাদের বড় একটা গ্যাপ। আমরা আসলে হ্যাঁ, আমরা ভৌগোলিকভাবে আমরা এরকম, সেটা আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমাদের আসলে দ্য কন্ডিশন অফ দ্য প্র্যাকটিসিং, আপনি কমলাপুরে যে মাঠে প্র্যাকটিস করেন টার্ফের মাঠে, আর আপনি খেলছেন কিন্তু তাই ঘাসের মাঠে। এই গ্রুপে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার পয়েন্ট 8, তারা 4-2 ম্যাচ 3-3 করে সম্ভবত, তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এরপরেই চায়না, উজবেকিস্তান এবং ডিপিআর কোরিয়ার যে ম্যাচ, সেখানে 3-0 গোলের ব্যবধান হয়েছিল। আমাদের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের সাথে, গতকাল সংবাদ সম্মেলনে উজবেকিস্তানের কোচের সাথে আমরা কথা বলছিলাম, তারাও বাংলাদেশকে সমীহ করে এই কথা বলছিল। আগামীকাল সকালেই আমাদের টিম পার্থে চলে যাবে, পার্থের রেক্ট্যাঙ্গেল স্টেডিয়ামে খেলা, সেখানে উজবেকিস্তানের সাথে, এটাই তো আমাদের একটা হোপ এই ম্যাচে। উজবেকিস্তানের সাথে কি ধরনের ফলাফল আপনি আশা করছেন এবং সেখানে আমাদের বাধাই বা কতটুকু, এটা দিয়ে আমরা শেষ করতে চাই। উজবেকিস্তানের সাথে আমাদের হোপটা আসলে বেশি এবং আমরা ঢাকা ছাড়ার আগেই আমরা রেডি ফর ফাইট অ্যান্ড গেট এ পয়েন্ট ফ্রম উজবেকিস্তান ম্যাচেস, এটাই কিন্তু আমরা চিন্তা করে আসছি এবং এখন পর্যন্ত তাই হয়ে আছে। একটা বিষয় সেটা হচ্ছে যে পয়েন্টের কথা যেটা বলেছেন, আমরা বি গ্রুপে খেলছি, আমরা কোরিয়ার 2টা ম্যাচ জিতেছি, উজবেকিস্তানের প্রথম ম্যাচে 3-0, সেই ম্যাচে কিন্তু বেসিক্যালি 3টা গোলের মধ্যে 2টা কিন্তু পেনাল্টিতে হয়, একটা হচ্ছে ক্রসিং গোল ছিল। অর্থাৎ উত্তর কোরিয়াও যে খুব বেশি সুবিধা করেছে তা কিন্তু না, মানে খুব ফাইট ব্যাক করে গোল করেছে তা কিন্তু না। তারা 2 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে, তারা টপে আছে, ম্যাচে 3 পয়েন্ট। আমরা শুনো উজবেকিস্তান অলরেডি কিন্তু এখন আছে হচ্ছে 3 নম্বরে, এখন তারা একটা ম্যাচ খেলছে। আজকে সন্ধ্যা 7টায়, এখানকার সময় সন্ধ্যা 7টায় বা বাংলাদেশ সময় দুপুর 2টায় উজবেকিস্তান খেলবে হচ্ছে চায়নার বিপক্ষে, চায়নার বিপক্ষে, এবং সেই ম্যাচটার উপরে একটা বিষয় চিন্তা করতে যেহেতু বাংলাদেশের গোল ডিফারেন্স এখন হচ্ছে 7, বাংলাদেশ প্রথমে 2টা গোল খেয়েছে চায়নার সঙ্গে, আজকে কোরিয়ার সাথে 2টা গোল 5টা গোল খেয়েছে, 7টা গোল। উজবেকিস্তানকে উত্তর কোরিয়া হারিয়েছে 3-0 গোলে। উজবেকিস্তান তার এখানে হচ্ছে 5-3 8 গোল তারা এগিয়েছে, যেহেতু তারা হচ্ছে 1, বিকজ তারা 2টা ম্যাচে জিতেছে। আর উজবেকিস্তান হচ্ছে যেহেতু তারা একটা ম্যাচ খেলেছে, তারা 3 গোল খেয়েছে, তারা 3-এ, বাংলাদেশ 2 ম্যাচে 7 গোল খেয়ে 4-এ আছে। চায়নাও একটা ম্যাচ খেলেছে, 2টা গোল তারা বাংলাদেশে রেখেছে, তারা আছে 2-এ। চায়না যদি উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে, লাইক এরকমই 5-0, 3-0, 4-0, তাহলে চায়না পয়েন্ট হয়ে যাবে হচ্ছে বাংলাদেশের মানে তৃতীয় পজিশনে থাকার একটা সুযোগ থাকবে এবং সেই ক্ষেত্রে গোল ডিফারেন্সে উজবেকিস্তান কোরিয়ার সাথে চায়নার একটা ফাইট হবে এবং এটাই হওয়া স্বাভাবিক এবং যেটা এক্সপেক্টেড। সেক্ষেত্রে যদি বাংলাদেশ উজবেকিস্তানের সঙ্গে যদি 1-0 গোলও জিতে অথবা যদি ড্র করে, সেক্ষেত্রে পয়েন্ট গোলটা ডিফারেন্স থাকবে, সে সঙ্গে ইউর কার্ডের একটা হিসাব আছে এখানে। কিন্তু যদি তারা যদি 1-0 গোলও জিতে, তাহলে বাংলাদেশ অ্যাটলিস্ট 3 থেকে বি গ্রুপ শেষ করতে হবে, কারণ উজবেকিস্তান আজকে সেকেন্ড ম্যাচ, বাংলাদেশের সঙ্গে উজবেকিস্তান হবে থার্ড ম্যাচ, বাংলাদেশেরও হবে থার্ড ম্যাচ, অর্থাৎ এই গ্রুপে খেলা শেষ। সেক্ষেত্রে যদি বাংলাদেশ থার্ডে থাকে, তাহলে 2028 লস এঞ্জেলস অলিম্পিকে বাংলাদেশ অন্তত কোয়ালিফাই করতে পারবে, যদিও তার আগে একটা কোয়ালিফাই ম্যাচ খেলতে হবে, যেহেতু গোল ডিফারেন্সটা থাকবে অথবা কার্ডের একটা ইস্যুস থাকবে, কিন্তু সম্ভাবনা থেকে যাবে। কিন্তু একটা মোর বিষয়, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে গেছে, যদি বাংলাদেশ যদি উজবেকিস্তানের সাথে যদি গোললেস ড্র করতে পারে, তাহলে বাংলাদেশ অর্থাৎ কোনো মানে 1-2 না, গোললেস ড্র, তাহলে মানুষের জন্য একটা বিগ চান্স থাকে। অর্থাৎ উজবেকিস্তানের সঙ্গে আমরা পূর্ণ পয়েন্টই আশা করছি, কিন্তু যদি আমরা ড্র করতে পারি, তাহলে লস এঞ্জেলেস যে অলিম্পিকটা হবে 2028 সালে, সেখানে আমরা কোয়ালিফাই করার একটা দারুণ স্বপ্ন বা দারুণ আশা করতে পারি, বিকজ আমাদের কিন্তু 2027 নারী ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার এখন আর কোনো সুযোগ একেবারেই নাই বলতে গেলে। অনেক অনেক ধন্যবাদ হাসিব। বাংলাদেশ দলের জন্য নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে, দর্শকদের পক্ষ থেকে শুভকামনা থাকবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। দর্শক, যে কথাটি বলতে চাই, বাংলাদেশ নারী ফুটবল এই বিগত কয়েক বছর ধরে এমন একটা জায়গায় এগিয়েছে যে এশিয়ান যে চ্যাম্পিয়নশিপ আমরা খেলতে এসেছি, আমাদের পুরুষ দল কিন্তু এখন পর্যন্ত এখানে খেলতে আসতে পারেনি, তারা কোয়ালিফাই করেনি, কিন্তু নারী দল কোয়ালিফাই করেছে। আমরা হয়তো হেরেছি
আমরা অনেকগুলো গোল খেয়েছি, কিন্তু আমাদের পাওয়ারও রয়েছে অনেক কিছু। আমরা ঢাকার যে মাঠ থেকে সিডনির যে মাঠে এসে খেললাম, এর যদি আমরা ফারাক বলি, এই ফারাকটা আসলে অনেক বিস্তর। আমরা যে আমাদের নারী টিম যে ধরনের সুবিধা পায় আর যে টিমগুলোর সাথে আমরা খেলেছি তারা যে সুবিধা পায়, এই পার্থক্য অনেক বিস্তর। এই বৈষম্য সর্বপ্রথম আমাদের রাষ্ট্রকে ঘোচাতে হবে, আমাদের ক্রীড়া মন্ত্রণালয়কে ঘোচাতে হবে। উইমেন্স টিমের জন্য শুভকামনা রেখে শেষ করছি। দীপ্ত টেলিভিশন থেকে সিডনির কমব্যাক স্টেডিয়ামে ছিলাম আমি, মির্জা সাকিব, এবং আমার সহকর্মী মোহাম্মদ হাসিন। ধন্যবাদ দর্শক সবাইকে আমাদের এই লাইভে সঙ্গে থাকার জন্য।